বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আশা করছি তোমাদের আরবি এলপি প্রিপারেশন ঠিক আছে ভালোভাবে তোমরা করছো, তোমাদের ভালোভাবে চলছে প্রিপারেশন। এছাড়াও কি না যারা আরআরবি গ্রুপ ডির জন্য প্রিপারেশন করছো বা টেকনিশিয়ানের জন্য প্রিপারেশন করছো, ঠিক আছে, বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো, তো তোমাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা এই ভিডিওর মাধ্যমে কি করছি না, আরআরবি দেখো আমাদের এই সিরিজ যেটা চলছে, এই সিরিজের মধ্যে আমরা কি করছি না, আরআরবি এএলপির যে 2024-এ পরীক্ষা হয়েছিল, সেই 2024-এর যতগুলো শিফট হয়েছিল, সেই শিফটের আমরা, ঠিক আছে, প্রত্যেকটা শিফটের কি করছি না, সায়েন্সের যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলোর আমরা বিস্তারে আলোচনা করছি। ঠিক আছে, তো এর আগে আমাদের 7টা আরো লেকচার বানানো হয়েছে, তো সেই ভিডিওগুলো তোমরা গিয়ে দেখো। খুব ইম্পর্টেন্ট তথ্য সেখানে আছে, যেগুলো তোমাদের পরীক্ষায় খুবই কাজে লাগবে। তো এটা আমাদের কত না, আমাদের লেকচার 8, আজকে আমাদের হচ্ছে 8 নাম্বার ভিডিও এটা এই সিরিজের। ঠিক আছে, তো আজকে আমরা কি করছি না, আরবিএলপির 28শে নভেম্বরের যে ফার্স্ট শিফটের কোশ্চেন গুলো ছিল সায়েন্সের, সেই কোশ্চেন গুলোকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো এরকম ভাবে প্রিপারেশন করলে কি হবে, আমরা কি করছি না, দেখো একটা প্রশ্ন আমরা যখন দেখছি, সেই প্রশ্নটা শুধু আমরা এখানে অ্যান্সার করছি না, সেই অ্যান্সারের সঙ্গে সঙ্গে আমরা কি করছি, ওই রিলেটেড আরো কি কি কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, ওই টপিক থেকে, সেইগুলোকেও আমরা আলোচনা করছি, যেইগুলো কি হবে না তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। বুঝতে পেরেছো? তো দেখো, আমি এই যে রিসেন্টলি 7টা তোমাদের শিফট করলাম, তো 7টা শিফটের কোশ্চেন ডিসকাশন করলাম এর আগে। তো এই 8 নাম্বার বা 9 নাম্বার এখন আমি প্রিপেয়ার করছি লেকচারের জন্য, যে পিডিএফটা সেটাকে আমি তৈরি করছি। তো এইটা দেখতে গিয়ে কি দেখলাম না, আগে তোমাদের 7টা 8টা এই যে প্রিপেয়ার করেছিলাম, এই করতে করতেই না, যে পরের যেগুলো আমি তৈরি করছি, তাদের কি না অ্যান্সার করতে পারছি, নর্মাল ম্যাক্সিমাম জিনিসগুলো কি না আমি সেই আগের ভিডিও থেকে পাচ্ছি। বুঝতে পেরেছো? তার মানে তোমরা যদি ভিডিওগুলো ভালোভাবে দেখো, তোমাদের কি হবে না, পরীক্ষাতে তোমরা দেখবে ম্যাক্সিমাম জিনিস কমন পাবে। বুঝতে পেরেছো? তো চলো আজকের ভিডিও আমরা এখান থেকে শুরু করি। দেখো আমাদের প্রথম প্রশ্নটা কি বলেছে, আর দেখো তোমরা এখানে কোশ্চেন নাম্বার দেখো, এখানে 4 আছে, এই 4 দেখে ঘাবড়ে যেও না, যে আগের 3টে কোশ্চেন কোথায় গেল। আগের 3টে কোশ্চেন কোথাও যায়নি। আমরা কি করছি না, কোশ্চেন শিফটে তোমাদের শিফটেতে, ঠিক আছে, যত নাম্বারে যে প্রশ্নটা ছিল আমরা সেইখানে সেই এক্সাক্ট নাম্বারগুলোকে এখানে দিয়েছি। যার ফলে কি হবে না, তোমরা যদি তোমাদের মনে হয় যে না ঠিক দিচ্ছি কি না দিচ্ছি, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, তার আমাদের দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে না, মানুষের চোখের মায়োপিয়া সমস্যা কোনটি ব্যবহার করে সংশোধন করা যায়। আচ্ছা, প্রথমে আমরা জানবো কি না, চোখের যে সমস্যাগুলো হয়, ঠিক আছে, সেই সমস্যাগুলো কি কি হয়। দেখো মেনলি 3টে সমস্যা হয় চোখের আমাদের, ঠিক আছে, একটা হচ্ছে আমাদের মায়োপিয়া, একটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া, আর একটা কি আমাদের না প্রেস বায়োপিয়া। ঠিক আছে, তো এই সমস্যাগুলোতে কি কি হয় মেনলি না, আমাদের ছবি কি হয় না, আমাদের ছবি যখন কোনো একটা বস্তুকে দেখি, সেই বস্তু থেকে যে আলোক রশ্মিগুলো আসে সেইগুলো এসে আমাদের চোখের লেন্সের মধ্যে দিয়ে গিয়ে কোথায় ফোকাস হয় না, আমাদের এই রেটিনার মধ্যে ফোকাস হয়। বুঝতে পেরেছো? কোথায় ফোকাস হয় না, আমাদের রেটিনার মধ্যে ফোকাস হয়। কিন্তু এই যে সমস্যাগুলো বললাম তোমাদের, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া আর প্রেস বায়োপিয়া, এই সমস্যাগুলোতে কি হয় না, ঠিকঠাক ভাবে সেগুলো রেটিনাতে কি হয় না, আমার ফোকাস হতে পারে না। ঠিক আছে, কখনো রেটিনার আগে হয়, কখনো রেটিনার পরে হয়। ঠিক আছে, এই ধরনের সমস্যাগুলো হয়। তো এই ধরনের সমস্যাগুলো যখন হয়, সেই সমস্যাগুলো কি, সেই সমস্যার প্রতিকার কি না, কিভাবে সেই সমস্যাগুলোকে ঠিক করা যায়, সেই রিলেটেড তোমাদের কোশ্চেন এই পরীক্ষাতে জিজ্ঞাসা করে। ঠিক আছে, দেখো তো প্রথমেতে কি কি আমরা জানবো না, দেখো মায়োপিয়া, ঠিক আছে, বা হচ্ছে নিয়ার সাইটনেস। এই মায়োপিয়াটা কি না, মায়োপিয়া হচ্ছে কি না, আমাদের দূরের জিনিস স্পষ্ট দেখা যায়, দূরের জিনিস আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু কি হয় না, আমরা কাছের জিনিস দেখতে পাই না। এর কারণ কি হয় না, আমাদের চোখের বল, চোখের যে এই যে বলটা রয়েছে, ঠিক আছে, এই চোখের আই বল, এই চোখের আই বল কি হয়ে যায় না, স্বাভাবিকের থেকে যদি লম্বা হয়ে যায়, ঠিক আছে, বা আমাদের লেন্স, এই যে লেন্স রয়েছে, এই লেন্সের কি হয় না, প্রতিসরণ ক্ষমতা যেটা আছে, সেই প্রতিসরণ ক্ষমতা বেশি হয়ে যায়। ফলে কি হয় না, দূরের বস্তুর ছবি আমাদের রেটিনার সামনে তৈরি হয়। এই যে দূরের বস্তুটা আছে, দূরের বস্তুটার ছবি কি না, আমাদের রেটিনার, সরি আমরা কি বললাম, মায়োপিয়াটা কি না, মায়োপিয়াটা হচ্ছে দূরের জিনিস স্পষ্ট দেখা যায় না, আর কি না কাছের জিনিস স্পষ্ট দেখা যায়। বুঝতে পেরেছো? তাহলে কি হয় এতে না, লেন্সের প্রতিসরণ ক্ষমতা কম হয়ে যায়, আর চোখ আমাদের স্বাভাবিকের থেকে লম্বা হয়ে যায়। ফলে কি হয় না, দূরের বস্তুর যে ছবিটা আসে, সেই ছবিটা আমাদের রেটিনাতে ফোকাস হয় না, রেটিনাতে ফোকাস না হয় কোথায় হয় না, রেটিনার আগেতে কোনো একটা জায়গায় ফোকাস হয়। সেই ফোকাস হওয়ার ফলে কি, আমাদের রেটিনাতে যখনই আমাদের ছবির ফোকাস হবে, তখনই আমরা সেই ছবিটিকে ঠিকঠাক দেখতে পাবো। তাহলে আগে ফোকাস হচ্ছে মানে কি, ছবিটিকে আমরা স্পষ্টভাবে দেখতে পাবো না। তাহলে সেই জন্য কি করতে হবে না, এই দেখো একটা আমরা কনকেভ মিরর, ঠিক আছে, বা আমরা একটা অবতল দর্পণ, এখানে আমরা একটা কি না চশমা পরবো, সেই চশমার যে কাঁচটা হবে সেটা কি হবে না, অবতল লেন্স হবে। ঠিক আছে, বা কনকেভ লেন্স। বুঝতে পেরেছো? তাহলে কনকেভ লেন্স, অবতল লেন্স আমরা ব্যবহার করব কিসের জন্য না, এই ব্যবহার করলে কি হয় না, এই অবতল লেন্স কিসের জন্য ব্যবহার করবো, এই অবতল লেন্সের কাজ কি না, আলোক রশ্মিকে ডাইভার্জ করে দেওয়া। কি করা না, আলোক রশ্মিকে ডাইভার্জ করে দেওয়া। ঠিক আছে, এই যেমন ধরো এটা যদি আমাদের কনকেভ মিরর হয়, এর মধ্যে আলোক রশ্মি এরকম ভাবে আসছে, আলোক রশ্মি যখন এইটাকে আসছে, এই পথে তো যাওয়ার কথা, এই পথে না গিয়ে কিছুটা ডাইভার্জ করে দেয়, বেঁকিয়ে দেয়। ঠিক আছে,
এই কিছুটা বেঁকিয়ে দেয়। এই দেখো বেঁকিয়ে যাওয়ার ফলে কি হয় না, এ যেহেতু আগে আমার ফোকাস করছিল, ঠিক আছে? তো এই আগে ধরো এখানে গিয়ে এরকম ভাবে ফোকাস করছিল আমার, এর জায়গায় কি এ দূরে গিয়ে আর একটু গিয়ে দূরে ফোকাস করবে, মানে ঠিকঠাক ভাবে আমার কোথায় রেটিনাতে ফোকাসটা ফেলবে, ঠিক আছে? তো সেই জন্য আমাদের অবতল দর্পণ কিসে ব্যবহার করা হয় না, মায়োপিয়া যখন রোগ হয় সেক্ষেত্রে আমাদের অবতল লেন্স ব্যবহার করা হয়। কেন না, অবতল লেন্স আমাদের আলোক রশ্মিকে ছড়িয়ে দেয় এবং ডাইভার্জ করে দেয়, ফলে রশ্মিগুলো পিছিয়ে গিয়ে আমাদের কোথায় না রেটিনার ওপর ফোকাস তৈরি করে। বুঝতে পেরেছো? তাহলে মায়োপিয়া রোগের আমরা সমাধান কিভাবে করব না, কারেক্ট উইথ কনকেভ লেন্স, ঠিক আছে? আচ্ছা, আমাদের প্রশ্নটা কি জানতে চেয়েছিল না, মায়োপিয়া সমস্যায় কোনটি ব্যবহার করে সংশোধন করা হয়, ঠিক আছে? তো আমাদের কোনটা ব্যবহার করা হয় না, বাইকনকেভ লেন্স সুটেবল পাওয়ার না এটি নয়, আচ্ছা প্লেন গ্লাস প্লেট না এটি নয়, এই কনকেভ লেন্স উইথ সুটেবল পাওয়ার অপশন 3 আমাদের কি হয়ে যাবে, রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা তো মায়োপিয়া সম্বন্ধে জানলাম। এরপরে আরো দুটো আমাদের চোখের রিলেটেড রোগ হয়, সেইগুলো কি না, একটা হচ্ছে আমাদের হাইপারমেট্রোপিয়া আর একটা হচ্ছে প্রেসবায়োপিয়া। তো এই হাইপারমেট্রোপিয়া আর প্রেসবায়োপিয়া এই দুটো জিনিসও আমরা দেখে নেবো, ঠিক আছে? দেখো হাইপারমেট্রোপিয়াতে কি হয় না, হাইপারমেট্রোপিয়া মানে বলতে যে ফার সাইডনেস, মানে কি দূরের জিনিস আমরা স্পষ্ট দেখতে পাই, ঠিক আছে, কিন্তু কাছের জিনিস আমরা স্পষ্টভাবে দেখতে পাই না। এর কারণ কি না, এর কারণ হচ্ছে আমাদের চোখের যেটা বল আছে সেই চোখের বলটা আমাদের কি হয় না, স্বাভাবিকের থেকে ছোট হয়ে যায়, চোখের লেন্সের প্রতিসরণ ক্ষমতা কি হয়ে যায় না, কম হয়ে যায়, ফলে কাছের বস্তুর ছবি রেটিনা আছে রেটিনার পেছনের দিকে তৈরি হয়, ঠিক আছে? তো রেটিনার পেছনের দিকে তৈরি হচ্ছে, মানে রেটিনাতে তৈরি হচ্ছে না, আর রেটিনাতে তৈরি হলে তবেই আমরা দেখতে পাবো, ঠিক আছে, ছবিটিকে। আর যেহেতু রেটিনার পেছনের দিকে তৈরি হচ্ছে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো না। আচ্ছা, আগের মায়োপিয়াতে কি হচ্ছিল, যেহেতু আগে তৈরি হচ্ছিল, রেটিনার আগে তৈরি হচ্ছিল, সেই জন্য আমরা কি না আলোক রশ্মিটা কিছুটা ডাইভার্জ করে দিচ্ছিলাম, ঠিক আছে? ফলে কি না সেটা ঠিকঠাকভাবে আগে পড়ছিল, তার জায়গায় ঠিকঠাক একটু পিছিয়ে গিয়ে পড়ে। আচ্ছা, এইবার আমার হাইপারমেট্রোপিয়াতে কি হচ্ছে না, ছবিটা এই যে আমার চোখের মানে রেটিনা আছে, রেটিনার আমাদের পেছনে পড়ছে, তার মানে এই রশ্মিটাকে আমাদের কিছুটা আগিয়ে নিয়ে আসতে হবে। তাহলে আগিয়ে নিয়ে আসতে গেলে আমাকে সেটাকে কি করতে হবে, রশ্মিগুলো কনভার্জ করতে হবে। তাহলে কনভার্জ করে কোন মিরর না, আমাদের কনভার্জ করে হচ্ছে কি না কনভেক্স মিরর যখন এরকম আলো আসবে সে কিছুটা কি কনভার্জ করে দেবে আলোটাকে, মানে ধর এরকম ভাবে যাওয়ার কথা ছিল কিছুটা সে কনভার্জ করে দিল, মানে কি কাছাকাছি নিয়ে চলে এলো। এর ফলে কি হবে না, আমাদের রেটিনাতে ঠিকঠাক ভাবে ফোকাস হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে আমরা হাইপারমেট্রিয়া কিভাবে করবো, কারেকশন উইথ কনভেক্স লেন্স, ঠিক আছে? তাহলে কি চোখের আমাদের উত্তল লেন্স বা কনকেভ লেন্স ব্যবহার করে এই আমাদের হাইপারমেট্রিয়া ঠিক করা হয়। কেন করা হয় না, উত্তল লেন্স আমাদের আলোকে একত্রিত করে এবং কনভার্জ করে, ফলে রশ্মিগুলো কি সামনে এসে রেটিনার উপরে ফোকাস করে। বুঝতে পেরেছো? আচ্ছা, আর একটা আমাদের রোগ হয় কি না, সেটাকে আমরা কি বলি না, প্রেস বায়োপিয়া, PRESBYO PIA, প্রেস বায়োপিয়া। আচ্ছা, এই প্রেস বায়োপিয়া প্রবলেমে আমাদের কি হয় না, বয়স এটা কখন হয়, এটি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয়। এই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কি হয়, কখনো কখনো কাছের জিনিস দেখতে পাওয়া যায় না ভালো করে, কখনো কখনো দূরের জিনিস দেখতে পাওয়া যায় না ভালোভাবে। এটা কিসের জন্য হয় না, আমাদের এই যে লেন্স রয়েছে, ঠিক আছে, চোখের লেন্স রয়েছে, এটা স্থিতিস্থাপকতা কমে যায়, ঠিক আছে? আর এই যে লেন্সটিকে ধরে আছে যে পেশিগুলো, এটাকে আমরা কি বলি না, সিলিয়ারি পেশি, ঠিক আছে? তো সিলিয়ারি যে মাসেল বা পেশিগুলো রয়েছে সেগুলো কি হয়ে যায়, দুর্বল হয়ে যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে। ফলে কি হয় না, আমাদের চোখের ফোকাসের পরিবর্তন করে, আমাদের চোখের ফোকাস পরিবর্তন করতে পারে না এই লেন্স। এর ফলে কি হয় না, আমাদের ছবি ঠিকঠাক কখনো রেটিনার আমাদের আগে পড়ে, কখনো আমাদের পরে পড়ে। তাহলে আমাদের দুটোকেই ঠিক করতে হবে। সেই জন্য আমরা কি করব, বাইফোকাল লেন্স এখানে ব্যবহার করব। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব না, বাইফোকাল লেন্স, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। বাইফোকাল লেন্স মানে কি, দেখবে বয়স্ক মানুষদের যাদের চশমা আছে, দু রকম চশমা থাকে, দেখবে এরকম একটা চশমাটা, ঠিক আছে, এরকম যদি হয় নিচের দিকে দেখবে এরকম একটা জায়গা আছে, আর এই পুরোটা মানে এইখানটা একটা আমাদের অন্য রকমের হচ্ছে আমাদের লেন্স, আর এইখানেরটা হচ্ছে অন্যরকম লেন্স, ঠিক আছে? একটা থাকে উত্তল লেন্স, একটা থাকে আমাদের অবতল লেন্স, ঠিক আছে? বা একটা কনকেভ লেন্স আর একটা হচ্ছে কি কনভেক্স লেন্স আমাদের থাকে, ঠিক আছে? তাই উত্তল লেন্স ব্যবহার করা হয় কিসের জন্য, উত্তল লেন্স বা কনভেক্স লেন্স আমাদের ব্যবহার করা হয় কিসের জন্য না, যদি আমরা কি হয় না, উত্তল লেন্স ওপরের অংশ আমাদের দেখা, বাইফোকাল লেন্সে কি থাকে, ওপরে থাকে আমাদের কনভেক্স লেন্স, উত্তল লেন্স। এইটিকে কি করে না, আমরা দূরের জিনিস দেখার জন্য এটিকে ব্যবহার করি। আর কি হয় না, নিচে থাকে আমাদের কনকেভ লেন্স, ঠিক আছে? কনকেভ লেন্স কি করে, কনকেভ লেন্স আমাদের করে না কাছের জিনিসকে দেখার জন্য ব্যবহার করি। বুঝতে পেরেছো? ঠিক আছে, তো এই রিলেটেড তোমাদের এই চোখের এই সমস্যা বা রোগগুলো রিলেটেড যে কোশ্চেনগুলো আসবে, আশা করি তোমরা এরপরে আনসার করতে পারবে, ঠিক আছে? এর পরের কোশ্চেনটা আমরা দেখবো। পরের প্রশ্নটা আমাদের কি বলেছে না, the radius between the pole and focus of a spherical mirror in terms of radius of curvature r is equal to, একটি গোলীয় দর্পণের পোল ও ফোকাসের মধ্যবর্তী দূরত্ব যদি বক্রতা ব্যাসার্ধ r হয়
তবে কত হয়। তো এই রিলেটেড আমরা কিনা যে টার্মিনোলজি গুলো আছে আমাদের লেন্স বা হচ্ছে তোমার আমাদের মিরর সম্বন্ধে, তো সেইখানে আমরা সেই টার্মিনোলজি গুলো আমরা প্রথমে জেনে নেবো, ঠিক আছে। এখানে মিরর বলেছে, তো মিরর রিলেটেড যে টার্মিনোলজি গুলো আছে সেগুলোকে আমরা প্রথমে জানবো, তারপর আমরা কোশ্চেনটার অ্যান্সার করবো, ঠিক আছে। ধরো আমাদের কি না এই একটা আমাদের আছে কি না অবতল লেন্স, ঠিক আছে। তো এই অবতল লেন্সের কি হয় না কি কি জিনিসগুলো আছে। তো এই অবতল লেন্স কি, এটা এটা দেখো একটা একটা গোলকের অংশ। তোকে এইরকম একটা গোলক আছে, ঠিক আছে, এই গোলকটার একটা অংশ। তো এটা যে গোলকের অংশ, এই গোলকটার যে সেন্টার বিন্দুটা হবে, ঠিক আছে, গোলকটার যে সেন্টার বিন্দুটা হবে, সেই সেন্টার বিন্দুটাকে আমরা কি বলি না সি, বা সেন্টার অফ কার্ভেচার, ঠিক আছে। তারপরে এই দেখো সেন্টার অফ কার্ভেচার, আর হচ্ছে এখানটা আমাদের কি বলি, এইখানটাকে আমরা বলি হচ্ছে পোল। এই যে আমাদের ইয়েটা রয়েছে দর্পণটা, দর্পণের মধ্যবর্তী জায়গাটাকে আমরা কি বলি পোল। তো সেন্টার অফ কার্ভেচার আর পোল, এই দুটো যে আমাদের হচ্ছে দাগ দিয়ে টানা হয়, সেই দানটাকে আমরা কি বলি না প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিস। পি মানে হচ্ছে কি আমাদের এখানে পোল, আর সি মানে এখানে আমাদের হচ্ছে কি সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ। আর হচ্ছে সেন্টার অফ কার্ভেচার আর পোলের যে মধ্যবর্তী দূরত্বটা হয়, সেইটাকে আমরা কি বলি না এফ বা ফোকাস, ঠিক আছে। তাহলে ফোকাস সবসময় কি হয়, এই যে সেন্টার অফ কার্ভেচার আর পোলের যে ডিস্টেন্সটা হয়, এই ডিস্টেন্সটার কি হয় অর্ধেক হয়, ঠিক আছে। তাহলে ফোকাস সমান আমাদের কি হয় সবসময় না এফ, এফ এফ সমান হচ্ছে সি বাই টু, ঠিক আছে। সেন্টার অফ কার্ভেচারের যে পোল থেকে যে সেন্টার অফ কার্ভেচার এই যে দূরত্বটা, এইটা সবসময় হাফ হয় আমাদের ফোকাসের দূরত্বটা, বুঝতে পেরেছো। তাহলে হচ্ছে আমাদের প্রশ্নটা আমাদের কি জানতে চেয়েছে না পোল ও ফোকাসের মধ্যবর্তী দূরত্ব যদি বক্রতা ব্যাসার্ধ আর হয়, মানে বক্রতা ব্যাসার্ধ আর বলেছে, মানে কি না এই যে আমাদের স্ফেরিক্যাল মিররটা রয়েছে, ঠিক আছে, স্ফেরিক্যাল মিররটা রয়েছে, মিররের হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, মানে এখান থেকে এটা হচ্ছে আমাদের বক্রতা ব্যাসার্ধ আর, এখানে সি আছে, এটা হচ্ছে আর হলে আমাদের ফোকাস এই জায়গায় হবে। তাহলে ফোকাস আমাদের কত জানতে, তাহলে ফোকাস সমান কি হয়ে যায়, আমরা ফোকাস সমান আমরা কি জানি না আর বাই টু। তাহলে সমান কত আর বাই টু আমাদের অ্যান্সার হয়ে যাবে, বুঝতে পেরেছো। তাহলে আর বাই টু আমাদের কোথায় অপশন ওয়ান আছে, তাহলে এটি আমাদের অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা পরের প্রশ্নটা আমাদের কি বলেছে দেখবো, 8 নম্বর আমাদের প্রশ্নটা বলেছে কি না নিচের কোন দ্রবণটি গন্ধ দ্বারা শনাক্ত করা যায়, ঠিক আছে। গন্ধ দ্বারা কোনটি শনাক্ত, সুগার ইন ওয়াটার, যদি জলের মধ্যে আমরা চিনি গুলি, সেটিকে কি আমরা গন্ধ দিয়ে বুঝতে পারবো না কি মেশানো আছে, বুঝতে পারবো না, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। সল্ট ইন ওয়াটার, নুনও যদি জলে মেশানো হয়, তোমরা কি গন্ধ সুখে বুঝতে পারবে যে কি মেশানো আছে ওর মধ্যে, এটি অ্যান্সার হবে না। আচ্ছা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইন ওয়াটার, পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি হয় না এটিকেও আমরা বুঝতে পারবো না, কেন বুঝতে পারবো না না পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি হয় না আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্লু কালারের হয় বা রং কি বেগুনি কালারের হয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের রং কি হয় না বেগুনি, ঠিক আছে। তো এই বেগুনি কালারের হওয়ার জন্য কি বেগুনি কালার হয় কিন্তু এর কোনো গন্ধ নেই, ঠিক আছে। তাই জন্য এটিও জলের মধ্যে যদি মেশানো থাকে তাহলে আমরা কি মেশানো আছে না মেশানো আছে আমরা বুঝতে পারবো না গন্ধ শুকে, ঠিক আছে। কিন্তু ডেটল ইন ওয়াটার, ডেটলকে যদি আমরা জলের মধ্যে মেশাই, ঠিক আছে, তখন আমরা বুঝতে পারবো, ঠিক আছে, ডেটল মেশানো রয়েছে জলের মধ্যে, তাহলে অপশন 4 আমাদের রাইট আনসার হয়ে যাবে, বুঝতে পেরেছো। এর পরের প্রশ্নটা আমরা দেখবো 15 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে না দ্রবণের ভলিউম বাই ভলিউম শতাংশ নির্ণয়ের সূত্র কোনটি, ঠিক আছে। দেখো তা দ্রবণের ভলিউম বাই ভলিউম নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা কি হয়ে যাবে, দেখো সেটা আগের দিন তোমাদের আমি এই রিলেটেডই একটা অঙ্ক এসেছিল, ঠিক আছে, এর আগের শিফটটাতে। তো সেইটা আমি তোমাদের সেখানে করিয়েছি, দেখবে ভিডিওর লাস্টে আছে একদম, বুঝতে পেরেছো। আগের ভিডিওর লাস্টের একদম কোশ্চেনটা ছিল আমাদের 74 নম্বর, সম্ভবত 74 নম্বর কোশ্চেনে দিয়েছিল মাস বাই মাস ভলিউম ক্যালকুলেট করতে দিয়েছিল, ঠিক আছে। তো এখানে বলেছে দ্রবণের ভলিউম বাই ভলিউম শতাংশ নির্ণয়ের সূত্র কোনটি হবে, তো সূত্র কোনটি হবে না ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজের সূত্র হবে কি ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজ অফ দ্য রেশিও অফ ভলিউম, ভলিউমের রেশিও অফ সলিউট। সলিউট মানে কি ধরো চিনি জলে মিশে আছে, তো সেখানে কম যেটা থাকবে সেটাকে আমরা বলছি সলিউট, ঠিক আছে। তো চিনি আর জলের দ্রবণে চিনি তাহলে আমাদের সলিউট হয়ে যাবে, সলিউট টু দ্য ভলিউম অফ সলিউশন। এই যে টোটাল সলিউশনটা যেটা টোটাল ভলিউম বাই সলিউট পার্টিকেল যেটা আছে সেইটার ভলিউম, এই দুটোর যে রেশিওটা হয় সেটিকেই আমরা ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজের মধ্যে ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজের মধ্যে হিসাব করি। এবার যেহেতু পার্সেন্টেজ আছে সেটিকেই আমরা কি করবো না এক্সপ্রেস অ্যাজ এ পার্সেন্টেজ, সেটিকে আমরা পার্সেন্টেজের মধ্যে ভাগ করে দেবো, ঠিক আছে। তাহলে ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজ আমার কি হয়ে যাবে ভলিউম অফ সলিউট, মানে হচ্ছে সলিউট মানে ধরো চিনি জলের দ্রবণ নিলে সেখানে চিনিটা হয়ে যাবে সলিউট, আর ভলিউম অফ সলিউশন মানে টোটাল সলিউশনটার আমাদের ভলিউম কত, চিনি আর জল মিশে দুটো মিলিয়ে যত ভলিউম সেই দুটো ভলিউম ইন্টু 100 করে দেবো, তাহলে এটি আমাদের সূত্র হয়ে যাবে, ঠিক আছে। আমাদের অপশন কি বলেছে এখানে
দেখো বলছে কি না মাস অফ দ্য সলিউট বাই ভলিউম অফ দ্য সলিউট, না এটা নয়। মাস অফ দ্য সলিউট বাই মাস অফ দ্য সলিউশন না, ভলিউম অফ দ্য সলিউট বাই ভলিউম অফ দ্য সলিউশন ইনটু 100। তাহলে আমাদের অপশন 3 রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের প্রশ্নটা আমরা দেখব। পরের প্রশ্নটা আমাদের কি বলেছে না এ বল অফ মাস 0.5 কেজি থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড। কি করা হয় না ভার্টিক্যালি আপওয়ার্ড, মানে ভার্টিক্যালি আপওয়ার্ড, ঠিক আছে, ওপর দিকে ছোঁড়া হয়, অ্যান্ড রাইজ টু এ হাইট অফ 20 মিটার। ঠিক আছে, দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য বল। ঠিক আছে, তো এই প্রশ্নটার আমরা অ্যান্সার করার আগে কিছু কিছু জিনিস আমরা জানবো। ঠিক আছে, ইকুয়েশন অফ মোশন, মোশন চ্যাপ্টারে কতগুলো আমাদের ইকুয়েশন আছে যেগুলো কিনা ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের জন্য লাগে। ঠিক আছে, তো সেই ইকুয়েশন অফ মোশনগুলো আমাদের যে তিনটা আছে, ঠিক আছে, সেইগুলো খুব ইম্পর্টেন্ট, সেখান থেকে অনেক প্রশ্ন আসে তোমাদের পরীক্ষাতে। তো সেই প্রথমে আমরা কি করবো না সেই ইকুয়েশন অফ মোশন যেগুলো আছে সেগুলোকে আমরা জানবো, তারপরে আমরা এই কোশ্চেনটার অ্যান্সার করবো। ঠিক আছে, তাহলে তোমাদের কি বুঝতে কোনো অসুবিধা হবে না। বুঝতে পেরেছো? ঠিক আছে, দেখো প্রথমে আমরা জানবো কি না দ্য ইকুয়েশন অফ মোশন। ইকুয়েশন অফ মোশন। ঠিক আছে, তো ইকুয়েশন অফ মোশন এটা কিসের জন্য শুরু হয় না, এটি হয় ফর ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো এখানে এই সূত্রে আমাদের কিছু কিছু টার্মিনোলজি আছে যেগুলো আমাদের লাগে, যেমন হচ্ছে আমাদের কি সেগুলোকে জেনে নিই। ইউ, তারপরে আমাদের কি আসে না ভি আসে, তারপরে আমাদের এ আসে, তারপরে আমাদের টি আসে, আর আমাদের হচ্ছে এস আসে। তো ইউ সমান আমাদের কি না ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি বা আমাদের কি না প্রাথমিক বেগ। ঠিক আছে, আর ভি আমাদের কি, ভি হচ্ছে আমাদের ফাইনাল ভেলোসিটি। ফাইনাল ভেলোসিটি বা আমার হচ্ছে প্রাথমিক ইনিশিয়াল ভেলোসিটি প্রাথমিক বেগ, আর ফাইনাল ভেলোসিটি মানে হচ্ছে অন্তিম বেগ বা শেষের বেগ। ঠিক আছে, আর এ মানে আমাদের কি এখানে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন বা ত্বরণ। ঠিক আছে, আর টি মানে এখানে কি আমাদের টাইম, আর এস মানে কি আমাদের হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট বা সরণ। ঠিক আছে, তো আমাদের যে ফার্স্ট যে সূত্রটা আছে এই ল অফ ইকুয়েশন অফ মোশনের যে ফার্স্ট সূত্রটা আছে সেটি আমাদের কি না ভি সমান ইউ প্লাস এ টি। ঠিক আছে, এই ভি মানে কি আমাদের ফাইনাল ভেলোসিটি, তাহলে ফাইনাল ভেলোসিটি সমান কি না ইউ মানে হচ্ছে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগ প্লাস অ্যাক্সেলারেশন গণিতক সময়। ঠিক আছে, তো প্রশ্নে আমাদের কি যখন প্রশ্নে আমাদের এই ইনিশিয়াল ভেলোসিটিও দেওয়া থাকবে, ঠিক আছে, প্রাথমিক ভেলোসিটিও দেওয়া থাকবে, প্রাথমিক ভেলোসিটি আর ইনিশিয়াল ভেলোসিটি আর আমাদের ফাইনাল ভেলোসিটি দুটোই যখন দেওয়া থাকবে, সময় দেওয়া থাকবে, তখন আমরা অ্যাক্সেলারেশন জানতে চাইবে বা এই চারটি রাশির মধ্যে যে কোনো তিনটি দেওয়া থাকবে, একটা দেওয়া থাকবে না, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো এই সূত্রটিকে কাজে লাগবো। ঠিক আছে, আচ্ছা, আমাদের সেকেন্ড সূত্রটা কি আছে না সেকেন্ড ইকুয়েশন অফ মোশন কি বলেছে আমাদের না এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। মানে এটা কি এস মানে কি আমাদের সরণ বা ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন, এটাকে আমরা কি বলি না ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন। এখান থেকে দূরত্ব কতটা দূরত্ব অতিক্রম করলো সেখান থেকে আমরা জানতে পারবো। তাহলে এটা কি আমাদের ইউ হচ্ছে আমাদের কি না ইনিশিয়াল আমাদের যে ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগ গণিত সময় প্লাস হাফ ইনটু এ মানে আমাদের কি অ্যাক্সেলারেশন বা ত্বরণ গণিতক সময়ের স্কোয়ার। বুঝতে পেরেছো? আচ্ছা, আমাদের থার্ড ইকুয়েশন অফ মোশনটা যেটা ছিল, থার্ড ইকুয়েশন অফ মোশন আমাদের কি না ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস। ঠিক আছে, বা হচ্ছে ভি স্কোয়ার মানে আমাদের কি না ফাইনাল ভেলোসিটি স্কোয়ার সমান কি না প্রাথমিক ভেলোসিটি স্কোয়ার প্লাস টু এ এস। বুঝতে পেরেছো? আচ্ছা, এই সূত্রগুলো দিয়ে আমাদের মেন অঙ্কগুলো হবে। বুঝতে পেরেছো? যে যে অঙ্কগুলো এখান থেকে আসবে, খুব অনেক অঙ্ক আসে পরীক্ষা এখান থেকে। আচ্ছা, প্রথমেই দেখো এবার আমাদের এইখানে কি বলেছে দেখো, আমাদের এইখানে বলেছে, আচ্ছা আমাদের এটা একটু ছোট করতে হবে। বুঝতে পেরেছো? নাহলে হবে না। আচ্ছা, এবার আমাদের এখানে প্রশ্নটা বলেছে এ বল অফ মাস। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদের বলা হলো না। ঠিক আছে, তো আরেকটা জিনিস তোমাদের বলে নি। দেখো এবার আমাদের এখানে কি আমাদের এ সমান কি আমাদের অ্যাক্সিলারেশন, তাই তো এ সমান আমাদের কি না অ্যাক্সিলারেশন। এইবার যখন স্পেশাল কেস আছে সেই স্পেশাল কেসটা আমাদের কি হবে, স্পেশাল কেস
এইগুলো আমাদের সব কি ভেলোসিটি আমাদের ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে এই ইকুয়েশনগুলো আমাদের কি না এগুলো আমাদের সবগুলোই কি না আমাদের হরিজেন্টাল মানে সমানভাবে এই দিকে আমাদের সবসময় হরিজেন্টাল ভাবে আমাদের সবসময় যে গতিগুলো হবে সেইগুলোর ক্ষেত্রে এই সূত্রগুলো, ঠিক আছে? এই যে ইউ ভি, ঠিক আছে, এ সেখানে এটা হচ্ছে আমাদের কি ইউ ভি সব একই থাকবে, আর এটা শুধু আমাদের এখানে চেঞ্জ, আর এই আমাদের স্পেশাল কেস কিনা ভার্টিক্যাল বা উপর দিকে বা নিচের দিকে যে গতিগুলো হবে সেইগুলোর জন্যই, ঠিক আছে? তো এই যে উপর দিকে নিচের দিকে গতিগুলো হবে সেগুলো কিসের জন্য হবে, আর সেইগুলো মানে মেনলি কিসের জন্য হবে, আমার জি এর জন্য। জি সমান কি আমাদের না অ্যাক্সিলারেশন ডিউ টু কি গ্র্যাভিটি, মানে কি মানে পৃথিবী আমাদের একটা আকর্ষণ বলে আমাদের সবাইকে নিজের দিকে টানছে, ঠিক আছে? তো সেই যে বলে টানছে সেটাকে আমরা কি বলি না জি, আকর্ষণ বলটাকে বলি জি, বলছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ঠিক আছে? জি এর মান কত হয় না 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা এটিকে আমরা বলতে পারি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? তো এই জি এখানে যখনই মোশনগুলো থাকবে, যখনই আমার ওপর নিচে এরকম ভাবে গতি হবে, ওপর দিকে ছোড়া হলো বা ওপর থেকে নিচে নামছে, সেই সব ক্ষেত্রে যে গতিগুলো হবে সেইখানে আমরা এই সব জায়গায় এর জায়গাতে আমরা কি বসিয়ে দেবো, এর জায়গায় আমরা জি বসাবো, ঠিক আছে? এবার তোমাদের স্পেশাল কেস মনে রাখতে হবে কি না যদি আমরা বস্তুটিকে কি না ওপর দিকে ছুড়ি, ওপর দিকে ছুটছি মানে কি পৃথিবী তো নিচের দিকে টানছে, মানে জি সবসময় কোন দিকে কাজ করে, জি সবসময় নিচের দিকে কাজ করে, তাহলে বস্তুটাকে আমরা ওপর দিকে ছুটছি মানে কি এর উল্টো ছুটছি, আমরা যখনই উল্টো করছি তখনই আমাদের কি হয়ে যাবে, সেখানে জিটা আমাদের মাইনাস বসাতে হবে, বুঝতে পেরেছো? আর যখন কোনো বস্তুকে আমরা নিচের দিকে ফেলছি সেক্ষেত্রে আমার কি হয়ে যাবে, জি নিচের দিকেও কাজ করে, আর বস্তুটাকে আমরা নিচের দিকে ফেলছি আর জি নিচের দিকেই কাজ করবে, সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে না প্লাস জি হয়ে যাবে, বুঝতে পেরেছো? এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমরা কি আমাদের যে অঙ্কটা দিয়েছিল সেই অঙ্কটা আমরা দেখব, বুঝতে পেরেছো? দেখো বলেছে এ বল অফ মাস 0.5 কেজি, মাস আমাদের কত বলে দিয়েছে না 0.5 কেজি। আচ্ছা, তারপরে কি বলেছে ইজ ভার্টিক্যালি আপওয়ার্ড, মানে থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড মানে উপর দিকে ছোড়া হয়েছে, ঠিক আছে? উপর দিকে ছোড়া হয়েছে মানে কি ভার্টিক্যাল মোশন হবে আমাদের, বললাম তোমাদের এখনই, টু এ হাইট অফ 20 মিটার, মানে 20 মিটার ওপরে ছোড়া হয়েছে, মানে দূরত্বটা কত অতিক্রম করছে এখানে, এস সমান কত, এস সমান এখানে হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে 20 মিটার, তো 20 মিটার। দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য বল, ইনিশিয়াল ভেলোসিটি বা ইউ আমাদের জানতে চেয়েছে কত হবে, ঠিক আছে? আর এখানে দেখো একটা জিনিস বলে দেয়নি কিন্তু বলেও দিয়েছে, কি বলে দিয়েছে দেখো, যখনই আমরা উপর দিকে একটা বল ছুড়ে দিই, তখন উপর দিকে যখন একটা বল ছুড়ি যখন সে ফাইনাল অবস্থায় পৌঁছে যায়, যে তারপরে নামতে শুরু করে, তাহলে ফাইনাল অবস্থায় মানে ধরো এই জায়গাতে পৌঁছে গেল, এই জায়গাতে পৌঁছে যাওয়ার পর কি হবে, বলটা কিছুক্ষণের জন্য তাৎক্ষণিক একটা সময়ের জন্য বলটি থেমে যাবে, এখানে এই জায়গায় থেমে থাকবে, আর থেমে থাকলে মানে কি হয়ে যাবে, তার মধ্যে গতি কি হয়ে যাবে, তার মধ্যে গতি হয়ে যাবে শূন্য। তাহলে এই বস্তুটাকে যখন বলটাকে যখন আমরা উপর দিকে ছুড়লাম, প্রথমে তো আমরা কি একটা যে কোনো একটা গতি নিয়ে ছুড়েছিলাম, সেই কত গতি নিয়ে ছুড়েছিলাম সেটা আমাকে জানতে চেয়েছে, আর ফাইনাল মানে এখানে উপরে উঠে যাওয়ার পরে যখন থেমে যাবে তখন তার গতি কত জিরো হয়ে যাবে, তাহলে বা আমাদের ফাইনাল ভেলোসিটি কত হয়ে যাবে, ফাইনাল ভেলোসিটি ভি সমান এখানে আমাদের জিরো হয়ে যাবে, বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে আমাদের এমটা কোনো কাজে লাগবে না, ঠিক আছে? আমাদের এখানে এস দিয়েছে, ইউ দিয়েছে আর ভি দিয়েছে, তো এস ইউ আর ভি এই তিনটে সূত্র দিয়ে আমার যদি কোনো একটা দুটো জিনিস দিয়ে দেয় কোনো একটাকে বের করতে হয়, সেক্ষেত্রে আমাদের কি আমাদের সূত্রটা আছে দেখো, এইখান থেকে এই যে সূত্র 3 নম্বর গতি সূত্রটা আছে এখান থেকে আমরা জানতে পারবো। দেখো নর্মাল ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে কি হয় না ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, আর কি বললাম ওপর দিকে ছোড়া হচ্ছে ভার্টিক্যালি, মানে সেখানে আমরা এর জায়গায় জি নেবো, আর ওপর দিকে ছোড়া হচ্ছে মানে জি কে আমরা মাইনাস নেবো, এই যে আমরা বললাম ওপর দিকে যদি ছুঁড়ি তাহলে আমরা জি কে কি নেবো মাইনাস নেবো, তাহলে এখানে কি হয়ে যাবে না ভি স্কোয়ার সমান কি ইউ স্কোয়ার মাইনাস 2 যেহেতু এটাকে আমরা কি নেবো জি, যেহেতু উপর দিকে হচ্ছে সেই জন্যই মাইনাসটা এলো, বুঝতে পেরেছো? 2gs, ঠিক আছে? তো এই সূত্রটা আমরা কাজে লাগাবো, তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gs, কি না ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gs, ঠিক আছে? দেখো এখানে আমাদের ভি দিয়ে দিয়েছে, এস দিয়ে দিয়েছে, ভি দিয়ে দিয়েছে, এস দিয়ে দিয়েছে, আর জি এর মান এখানে বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড ধরতে, ঠিক আছে? জি এর মান কত বলে দিয়েছে আমার না 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরতে, তাহলে আমি এখানে সবকটা মান পেয়ে যাচ্ছি, শুধু আমাকে এখান থেকে কি না ইউ এর মান বের করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে ভি এর মান কত এখানে 0, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি না 0 স্কোয়ার সমান ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার আমরা জানি না, তা ইউ স্কোয়ার আমরা জানি না তাই তো, ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু জি এর মান কত এখানে 10 গণিত এস, এস মানে আমার কত 20 ইন্টু 20, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না দেখি পুরো টার্মটাকে যদি আমরা এই দিকে নিয়ে আসি তাহলে এই মাইনাসটা দিকে প্লাস হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে
না ইউ স্কোয়ার সমান 10 দুগুণে 20, 20 20 40, 400 সমান 400 হয়ে যাবে। তাহলে ইউ সমান কত হয়ে যাবে? √400। √400 মানে কত আমার? না 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমাদের ইউ বা হচ্ছে প্রাথমিক বেগ কত হয়ে যাবে? 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমাদের অপশন 1 রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো তোমরা? না বুঝতে পারলে কমেন্ট করো, আমি তোমাদের বুঝিয়ে দেবো। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আমাদের 19 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখবো। 19 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে না, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কাপ শেপ পার্ট অফ নেফ্রন উইথ হুইচ ইচ ক্যাপিলারি ক্লাস্টার ইন কিডনি আর অ্যাসোসিয়েটেড। বলছে নিচের কোনটি নেফ্রনের কাপ আকৃতির অংশ কি যার সাথে কিডনির প্রতিটি কৌশিক জাল যুক্ত থাকে। ঠিক আছে, যার মধ্যে কি না কিডনির প্রতিটি কৌশিক জাল যুক্ত থাকে। তাহলে এইটা আমরা কি সেটাকে জানার আগে পুরো কিডনি সম্বন্ধে আমরা জানবো। ঠিক আছে, তো প্রথমে কিডনি সম্বন্ধে জানবো, তারপরে আমরা এটাকে অ্যান্সার করব। দেখো, তো কিডনির এই যে হচ্ছে আমাদের নেফ্রন, যেমন আমাদের শরীরটা আমাদের কি দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি, তেমনি হচ্ছে আমাদের কিডনি যেটা আছে সেগুলো কি, সেখানে প্রচুর পরিমাণে নেফ্রন আছে, নেফ্রন দিয়ে আমাদের কিডনিটা তৈরি। ঠিক আছে, তো নেফ্রনের এই পার্টগুলো আছে, ঠিক আছে, বাউম্যানস ক্যাপসুল, ঠিক আছে, গ্লোমেরুলাস, ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে প্রক্সিমাল কনভলিউট টিউব, ঠিক আছে, তারপরে হচ্ছে ডিসেন্ডিং লিম্ব, ঠিক আছে, লুপ অফ হেনলে, ঠিক আছে, অ্যাসেন্ডিং লিম্ব, তারপরে হচ্ছে কালেকশন ডাক্ট, ঠিক আছে, ডিস্টিল টিউব। এই সবগুলো সম্বন্ধে আমরা জানবো। ঠিক আছে, যে কোনো থেকে তো আমাদের কোশ্চেন কোথা থেকে করেছে? আমাদের কোশ্চেন করেছে কিনা কাপ আকৃতির অংশ কোনটার সঙ্গে যুক্ত। ঠিক আছে, তো সেইটা আমরা জানার আগে কি প্রত্যেকগুলো আমরা জেনে নেবো, যাতে কি না এখান থেকে যে কোনো কোশ্চেন দিলে সেগুলোকে আমরা অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, দেখো প্রথমে আমাদের নেফ্রন কি না, নেফ্রন হলো আমাদের কিডনির কার্যকরী একক। ঠিক আছে, নেফ্রন আমাদের কি না কিডনির কার্যকরী একক। প্রতিটি কিডনিতে প্রায় কি না আমাদের 20 লক্ষ, প্রতিটি কিডনিতে কি না 10 লক্ষেরও বেশি কি বা হচ্ছে আমাদের নেফ্রন থাকে। ঠিক আছে, আচ্ছা হাইলাইটারের কালারটা তোমরা চেঞ্জ করে নিই। তাহলে আমাদের কি না প্রতিটি কিডনিতে প্রায় 10 লক্ষেরও বেশি আমাদের কি না এখানে থাকে। ঠিক আছে, হাইলাইটার হচ্ছে না ভালো, নর্মাল দাগ দিই। ঠিক আছে, তাহলে আমাদের কতগুলো থাকে না প্রায় 10 লক্ষেরও বেশি বা 1 মিলিয়ন নেফ্রন থাকে। ঠিক আছে, একটা কিডনিতে। এবার এই কিডনি যে প্রত্যেকটা অংশ সেগুলো আমরা বিস্তারে বুঝবো। দেখো প্রথমে আমাদের কি আছে না রেনিয়াল কার্পাসেল। ঠিক আছে, রেনিয়াল কার্পাসেল কোথায় থাকে আমাদের? এই দেখো, হ্যাঁ, রেনিয়াল কার্পাসের মধ্যে কি কি আছে আমরা দেখবো। প্রথমে রেনিয়াল কার্পাসেলের মধ্যে কি থাকে আমাদের? গ্লোমেরুলাস আর কি বাউম্যানস ক্যাপসুল। ঠিক আছে, রেনিয়াল কার্পাসেলের মধ্যে আমাদের কি থাকে না গ্লোমেরুলাস আর বাউম্যানস ক্যাপসুল। এই যে বাউম্যানস ক্যাপসুল আর গ্লোমেরুলাস, এই দুটো সম্বন্ধে আমরা জানবো প্রথমে। দেখো প্রথমে কি বলেছে না গ্লোমেরুলাস কি, এটি একটা ক্ষুদ্র কৈশিক রক্তজালিকার রক্তনালীর জাল। এটি এইখানে কি হয় না আলট্রা ফিল্টারেশন হয়। এখানে কি উচ্চ রক্তচাপের কারণে জল, গ্লুকোজ, ইউরিয়া এই ইত্যাদিকে কি ছেঁকে বের হয়। এর ফলে কি এখানে প্রোটিন ও রক্তকণিকা বের হয় না। আচ্ছা, এই যে জালকগুলো থাকে এর মাধ্যমে কি প্রোটিন ও রক্তকণিকা বের হয় না, কারণ এগুলো বড় আকারের। ঠিক আছে, আচ্ছা, তারপর আমাদের কি আছে না বাউম্যানস ক্যাপসুল কি না গ্লোমেরুলাসকে ঘিরে থাকা কাপ আকৃতির গঠন। ঠিক আছে, এই যে গ্লোমেরুলাস আছে এখানে, এই গ্লোমেরুলাসকে আমাদের ঘিরে থাকা এই যে বাউম্যানস ক্যাপসুল, এই যে কাপ আকৃতির শেপটা থাকছে, এটিকে আমরা কি বলি না বাউম্যানস ক্যাপসুল। ঠিক আছে, তাই কি না ছাঁকা তরল, ঠিক আছে, গ্লোমেরুলাস যেগুলো ফিল্ট্রেশন করে সেগুলোকে সংগ্রহ করে, আর এই তরলই পরে আমাদের কি না মূত্রে রূপান্তরিত হয়। তাহলে আমাদের এই কাপ আকৃতির গঠনটির নাম কি না বাউম্যানস ক্যাপসুল। ঠিক আছে, কি হয়ে যাবে? বাউম্যানস ক্যাপসুল, অপশন 2 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর আমরা দেখবো, তারপর আমাদের কি আছে না প্রক্সিমাল কনভলিউট টিউব। ঠিক আছে, বা পিসিটি। পিসিটি কোথায় রয়েছে আমাদের? এই দেখো, এটা হচ্ছে আমাদের পিসিটি, প্রক্সিমাল কি না কনভলিউট টিউব। ঠিক আছে, এই যে এই পার্টটা, তো এই পার্টটার কাজ কি না কি, এইটা কি না কি সেগুলো আমরা জানবো। এটা কি না নেফ্রনের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। এটি এই প্রক্সিমাল কনভলিউট টিউব কি না নেফ্রনের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। এখানে কি হয় না 65 থেকে 70% পুনঃশোষণ হয়। ঠিক আছে, বাউম্যানস ক্যাপসুল যেগুলো ছেঁকে বের করে দিল, তারপরেও সে যে যে জিনিসটা বের করে দিল সেইটারও আবার 65 থেকে 70% সেখানে পুনঃশোষণ হয় আর রিঅ্যাবসর্পশন হয়। এখানে কি না গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, সোডিয়াম, তারপরে জল, এগুলো কি শোধিত হয়। আর এই পিসিটি বা প্রক্সিমাল কনভলিউট টিউবের কি কোষে অনেক মাইটোকন্ড্রিয়া থাকে, যারা কি শক্তি উৎপাদনের জন্য। বুঝতে পেরেছো? তাই একে কি না মেজর রিঅ্যাবসর্পশন সাইট বলা হয়। একে কি বলা হয় না মেজর রিঅ্যাবসর্পশন, মানে পুনরায় শোষণ করার
কি সাইট বা জায়গা বলা হয়। তাহলে পুনরায় শোষণ করার জায়গা কাকে বলা হয়? না আমাদের প্রক্সিমাল কনভলিউট টিউবকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কি না বাউম্যানস ক্যাপসুলকে কাপ আকৃতির গঠন হয়। তারপর আমাদের কি হলো না প্রক্সিমাল কনভলিউট টিউব, এখানে কি বলা হয় এখানে মেজর রিঅ্যাবসর্পশন সাইট, এখানে কি না মেজর বা প্রধান পুনঃশোষণ এইখানে ঘটে। ঠিক আছে? এরপর আমাদের কি আছে না লুপ অফ হেনলে। ঠিক আছে? দেখো আমাদের এখানে কি লুপ অফ হেনলে রয়েছে। লুপ অফ হেনলে যেটা রয়েছে এর মধ্যে কি আছে আমাদের ডিসেন্ডিং লিম্ব আর অ্যাসেন্ডিং লিম্ব রয়েছে। এই ডিসেন্ডিং লিম্ব আর অ্যাসেন্ডিং লিম্বটা আমরা কি এগুলো সম্বন্ধে আমরা জানবো। দেখো ডিসেন্ডিং লিম্বটা কি না এটা জলের জন্য পারমিয়েবল মানে কি এর মধ্যে দিয়ে জল এদিক থেকে ওদিক যেতে পারবে, এখানে কি জল বের হয়ে যায়। আর অ্যাসেন্ডিং লিম্বটা কি এখানে জলের জন্য পারমিয়েবল নয়, এখান দিয়ে কি জল বেরোতে পারবে না, শুধু কি বেরোবে তাহলে সোডিয়াম ও ক্লোরাইড বের হয়। বুঝতে পেরেছ? আচ্ছা, এর প্রধান কাজ কি না প্রস্রাবকে ঘন বা পাতলা করা। তাহলে কার কাজ? প্রস্রাবকে ঘন বা পাতলা করা কাজ হচ্ছে আমার এই লুপ অফ হেনলের কাজ। খুব ইম্পর্টেন্ট। তাহলে লুপ অফ হেনলের কি কাজ না প্রস্রাবকে আমাদের ঘন বা পাতলা করা, ইউরিন কনসেন্ট্রেশন কন্ট্রোল করে, আর এটিকে কি না কাউন্টার কারেন্ট মেকানিজম তৈরি করে। বুঝতে পেরেছ? এরপর আমাদের কি আছে না ডিসিটি বা ডিস্টাল কনভলিউট টিউব। ডিস্টাল কনভলিউট টিউব কোথায় আছে আমাদের না আমাদের দেখো এখানে আছে কি ডিস্টাল কনভলিউট টিউব, এই যে এইখানটা এই ডিস্টাল কনভলিউট টিউব, এটার কাজ কি তারপরে এই ডিস্টাল কনভলিউট টিউব কোথায় গেল ডিস্টাল কনভলিউট টিউব, হ্যাঁ এটা কি না ডিস্টাল কনভলিউট টিউব, এটা কি না হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে? আর কি কি হরমোন দেখো অ্যাডিলোস্টেরন, এটা কি না সোডিয়াম শোষণ বাড়ায় এটি। আর এডিএইচ কি করে না জল শোষণ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? এখানে সিলেক্টিভলি রিঅ্যাবসর্পশন ও সেক্রেশন হয় এখানে। ঠিক আছে? এরপর আমাদের কি আছে না কালেক্টিং ডাক্ট। ঠিক আছে? কালেক্টিং ডাক্ট কোথায় আছে এখানে ছবিতে আছে কালেক্টিং ডাক্ট। আচ্ছা, এই যে কালেক্টিং ডাক্ট, এই যে কালেক্টিং ডাক্ট এবার আমাদের কি না এই কালেক্টিং ডাক্টটা হচ্ছে কিনা একাধিক নেফ্রনের তরল এসে এখানে জমা হয়। দেখো এই যে একটা আমাদের এখানে নেফ্রন রয়েছে, এই যে একটা নেফ্রন, তো এটা পুরোটা একটা নেফ্রন, এটা এসে কোথায় জড়ো হয়েছে এখানে জয়েন হয়েছে। এইরকম এইখান দিয়ে গিয়ে অন্য একটা নেফ্রন জয়েন হয়েছে, এখান দিয়ে গিয়ে আমাদের কি না এইখান দিয়ে গিয়ে আছে অন্য একটা নেফ্রন জয়েন হয়েছে, এখান দিয়ে একটা অন্য জয়েন হয়েছে, এখান দিয়ে একটা অন্য জয়েন হবে, এখান থেকে একটা জয়েন হবে। তাহলে অনেক নেফ্রন এসে কোনটা জড়ো হয়েছে না আমাদের কালেক্টিং ডাক্টের মধ্যে জমা হচ্ছে। ঠিক আছে? তাহলে আমাদের কালেক্টিং ডাক্ট কি না কালেক্টিং ডাক্ট এখানে হচ্ছে আমাদের কি হয় না একাধিক নেফ্রনের তরল এসে এখানে জমা হয়। আর এই এডিএইচ এর প্রভাবে এখানে কি না জলের পুনঃশোষণ হয়। জলের পুনঃশোষণ কোথায় হয় না আমার এই কালেক্টিং ডাক্টে, এখানে চূড়ান্ত মূত্র তৈরি হয়। খুব ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে? পরীক্ষাতে আসবে এটা। তাহলে কালেক্টিং ডাক্টে আমাদের কি হয় না চূড়ান্ত মূত্র কোথায় তৈরি হয় এই কালেক্টিং ডাক্টে, আর শেষে এই মূত্র কোথায় না রেনাল পেলভিসে যায়। ঠিক আছে? তারপরে রক্ত কিভাবে চলাচল করে না রক্ত প্রথমে কে আনে না হেফারেন্ট আর্টিরিওল রক্ত আনে, তারপরে গ্লোমেরুলাস এখানে ছাঁকন হয় রক্তের, তারপরে কি না এফারেন্ট আর্টিরিওলটা কি রক্ত নিয়ে যায়, তারপরে আবার কি না পার্টিকুলার ক্যাপিলারিজ এর কি পুনঃশোষণে সাহায্য করে। ঠিক আছে? তাহলে নিঃসরণের আমাদের তিনটি প্রধান কাজ কি কি একটা হচ্ছে ছাঁকন, একটা হচ্ছে আমাদের ফিল্টারেশন বা ছাঁকন, তারপরে কি রিঅ্যাবসর্পশন বা পুনঃশোষণ, আর একটা সেক্রেশন বা নিঃসরণ। ঠিক আছে? তাহলে আমাদের কি আলট্রা ফিল্টারেশন বা শোষণ কে করছে আমাদের গ্লোমেরুলাস, ম্যাক্সিমাম রিঅ্যাবসর্পশন কে করছে না আমাদের প্রক্সিমাল কনভলিউট টিউব বা পিসিটি। আচ্ছা, ইউরিনের কনসেন্ট্রেশন পাতলা হবে না মোটা হবে সেটা কে নির্ণয় করছে না লুপ অফ হেনলে। আর হরমোনাল কন্ট্রোল কে করছে না ডিস্টাল কনভলিউট টিউব বা ডিসিটি এবং কালেক্টিং ডাক্ট করছে। ঠিক আছে? এগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো এইখান থেকে তোমরা কি করবে না নোট করো, এইখান থেকে কিডনি থেকে বা নেফ্রন থেকে যে কোনো কোশ্চেন এলে তোমরা এরপরে অ্যান্সার করতে পারবে সেটিকে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আমরা প্রশ্নটা দেখবো 21 নম্বর প্রশ্নটা। 21 নম্বর আমাদের প্রশ্নটা কি বলেছে দেখো দেখো বলেছে কি না দ্য ড্যাশ মুভস ওয়াটার অ্যান্ড মিনারেলস ড্যাশ কি করে না মাটি থেকে প্রাপ্ত জল ও খনিজ লবণ পরিবহন করে, আর ড্যাশ পাতায় প্রস্তুত হওয়া আলোক সংশ্লেষে বা সালোক সংশ্লেষে খাদ্য উদ্ভিদের অন্যান্য অংশ পরিবহন করে। ঠিক আছে? তো আমাদের কি করে না জাইলেম আমাদের কি করে মাটি থেকে প্রাপ্ত জল খনিজ লবণ পরিবহন করে। ঠিক আছে? আর আমাদের ফ্লোয়েম কি করে পাতায় প্রস্তুত হওয়া খাদ্য এগুলোকে কে পাতায় এগুলো পরিবহন করে না ফ্লোয়েম। তাহলে অপশন 4 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, জাইলেম আর ফ্লোয়েম এখানে রয়েছে। তাহলে আমাদের জাইলেম কি কাজ করে? জাইলেম কি না মাটি থেকে যে জল ও খনিজ লবণ হয় শোষণ হয়, সেই জল ও খনিজ লবণটিকে সেটি কি হয় না মাটি থেকে বা শিকড় থেকে কাণ্ড ও পাতায় পৌঁছে দেয়। এখানে শুধুমাত্র কি আপওয়ার্ড মুভমেন্ট হয়, মানে শুধুমাত্র উপর দিকেই হয়। আচ্ছা, তারপর আমাদের কি আছে না ফ্লোয়েম
ফ্লোয়েম কি করে না পাতায় তৈরি যে খাদ্যগুলো হয় সেই খাদ্য মানে হচ্ছে মেনলি কি না আমাদের গ্লুকোজ, সেই গ্লুকোজকে কি পরিবহন করে কি না উদ্ভিদের সমস্ত অংশে সেগুলোকে পৌঁছে দেয় ফ্লোয়েম সেই খাদ্যগুলোকে। তাহলে ওপর দিকে যখন পাতায় তৈরি হলো পাতার ওপর দিকেও ডালপালাগুলো রয়েছে সেখানেও পৌঁছে দিল, নিচের দিকে যে আমাদের মূল রয়েছে কাণ্ড রয়েছে সেই দিকেও পৌঁছে দিল আমাদের। ঠিক আছে, তাহলে এটা কি না আপওয়ার্ড ডাউনার দু ধরনের মুভমেন্টই হয় আমাদের ফ্লোয়েমে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে আমাদের আরেকটা জিনিস আছে দেখো, কোলেনকাইমা প্যারেনকাইমা। ঠিক আছে, তো এই প্যারেনকাইমা কি না এরা জীবিত কোষ, এদের কোষ প্রাচীর কি হয় পাতলা হয়, আর কোষগুলোর মধ্যে কি হয় না ফাঁকা জায়গা থাকে। ঠিক আছে, এইগুলো মেনলি কোথায় পাওয়া যায় না পাতায়, কাণ্ডে, শিকড়ে এবং কি ফলের ভেতর এই প্যারেনকাইমা কোষগুলো থাকে। ঠিক আছে, তো এরা মেনলি কি করে এই প্যারেনকাইমা, এরা আমাদের খাদ্য সঞ্চয় করে। ঠিক আছে, ফটোসিনথেসিস করে। আচ্ছা, প্যারেনকাইমা কোষ যখন ফটোসিনথেসিস করবে তখন আমরা তাকে কি বলি না ক্লোরেনকাইমা। ঠিক আছে, আচ্ছা তারপরে কি এরা করে গ্যাসের আদান প্রদান করে আর কি না ক্ষত সারাতে সাহায্য করে কে না আমাদের এই প্যারেনকাইমা। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আমাদের ক্লোরেনকাইমা আছে। ক্লোরেনকাইমা আমাদের কি করে না জীবিত কোষ এরা কি হয় না জীবিত কোষ, এদের কি না কোষ প্রাচীর কণায় মোটা হয়, আর এদের কি হয় বেশিরভাগ ফাঁকা স্থান কি হয় খুব কম থাকে। ঠিক আছে, এরা কোথায় থাকে ক্লোরেনকাইমা তরুণ কাণ্ডে। ঠিক আছে, তারপরে পাতার ডাঁটায়। ঠিক আছে, তারপরে পাতার মধ্য শিরায় এই ক্লোরেনকাইমা থাকে। ঠিক আছে, এরা কি করে না উদ্ভিদকে নমনীয় করে তোলে। নমনীয় করে তোলে মানে কি কাণ্ড বাঁকাতে সাহায্য করে, ভেঙে যাওয়া থেকে রক্ষা করে এই ক্লোরেনকাইমা। ঠিক আছে, আচ্ছা 30 নম্বর প্রশ্নটা আমাদের দেখবো। 30 নম্বরটা প্রশ্নটা আমাদের কি বলেছে না নিচের কোন যৌগটি অ্যালকোহল হিসাবে শ্রেণীবদ্ধ। ঠিক আছে, তো অ্যালকোহল হিসাবে আমাদের কোনটা শ্রেণীবদ্ধ সেটা আমাদের জানতে চেয়েছে। দেখো, অ্যালকোহল হিসাবে দেখো প্রথমে তোমাদের জানতে হবে কি না নামের শেষে দেখো শেষে নামের শেষে যদি কি থাকে না অল থাকে, ও এল, ও এল যদি অল থাকে তাহলে সেটি কি হয়ে যাবে না অ্যালকোহল। যদি এ এল থাকে, এ এল থাকলে সেটা কি হয়ে যাবে না অ্যালডিহাইড। যদি ওয়ান থাকে, ঠিক আছে ও এন ই ওয়ান থাকে তাহলে সেটি কি হয়ে যাবে না কিটোন। আচ্ছা, যদি ওইক থাকে, ওইক অ্যাসিড বা ওইক থাকে তাহলে সেটি কি হয়ে যাবে আমাদের না কার্বনিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, আমাদের বলে যে কোন যৌগটি অ্যালকোহল হিসেবে শ্রেণীবদ্ধ, তাহলে অ্যালকোহল হতে হবে কি শেষে ওল থাকতে হবে, ওএল। তাহলে ওএল দেখো প্রোপানলে আছে, তাহলে আমাদের অপশন 2 প্রোপানল আমাদের কি হয়ে যাবে একটি অ্যালকোহল হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা 25 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে না জলের সাথে অ্যাসিড মেশালে কি ঘটবে। দেখো, জলের সঙ্গে যদি আমরা অ্যাসিড মেশাই তখন কি হয় সেখানে অ্যাসিডকে ভেঙে জল কি করে না H3O+ আয়ন তৈরি করে। জল কি করে না অ্যাসিডকে ভেঙে H3O+ আয়ন তৈরি করে। তো এই আয়নটিকে আমরা কি বলি না হাইড্রোনিয়াম আয়ন। ঠিক আছে, HYDRONIUM, হাইড্রোনিয়াম আয়ন। তো H3 জল কি করে না অ্যাসিডকে ভেঙে H3O+, ঠিক আছে, বা হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে। কিন্তু একই সঙ্গে কি হয় না সেই হাইড্রোনিয়াম আয়ন তো তৈরি করলো, কিন্তু অ্যাসিডটার মাধ্যমে জল ঢেলেই যাচ্ছে, তাহলে হাইড্রোনিয়াম আয়নও তৈরি করলো। আর তাহলে জল ঢালছি মানে কি জলের পরিমাণও বাড়তে থাকছে। ফলে কি হবে প্রতি একক আয়তনে এই হাইড্রোনিয়াম আয়নের সঙ্গে সঙ্গে জলের আয়তনও বাড়বে। তাহলে কি আয়নের ঘনত্ব তাহলে কি হবে জলের ঘনত্ব বেড়ে যাবে আর H3O+ আয়নের ঘনত্ব কমে যাবে। তো একে আমরা কি বলি না অ্যাসিডের ডাইলিউশন বলি। ঠিক আছে, তো এখানে তাহলে আমাদের কি বলেছে না জলের সঙ্গে অ্যাসিড মেশালে কি ঘটে ইট উইল ইনক্রিজ দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোনিয়াম আয়ন। ঠিক আছে, হাইড্রোনিয়াম আয়নের প্রতি একক আয়তনে হাইড্রোজেনের ঘনত্ব বাড়ে। ঘনত্ব বাড়বে না, কারণ তার সঙ্গে আমরা জলও তো দিচ্ছি। তাহলে জলও দিচ্ছি মানে কি এই হাইড্রোনিয়াম আয়ন তৈরি হচ্ছে, কিন্তু জল দিচ্ছি মানে কি জলও বাড়ছে, তাহলে এর ঘনত্ব বাড়ছে না। ঠিক আছে, একক আয়তনের ঘনত্ব বাড়ছে না। ঠিক আছে, তারপরে কি বলেছে না প্রতি একক আয়তনে হাইড্রোক্সিল আয়নের ঘনত্ব বাড়ে, এটিও হবে না। ঠিক আছে, তারপর আমাদের কি বলেছে না আয়নের ঘনত্বে কোনো প্রভাব পড়ে না, এটিও হবে না। কি বলেছে আয়নের আয়তন ঘনত্ব কমে যায়, তাহলে অপশন 4 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আর এই ঘনত্ব বাড়ে কখন যদি আমাদের সেখানে ক্ষার হতো অ্যাসিডের জায়গায়, সেক্ষেত্রে আমাদের ঘনত্ব বাড়তো। ঠিক আছে, আচ্ছা তারপর আমাদের প্রশ্নটা কি বলেছে না 2 কেজি ভরের একটি বস্তুর গতিশক্তি এত জুল হলে বস্তুর বেগ কত। গতিশক্তির আমরা সূত্র কি জানি, গতিশক্তি বা আমাদের কাইনেটিক এনার্জি সমান কি হাফ এম মানে বস্তুর ভর ইন্টু ভি স্কোয়ার বা বেগের বর্গ। ঠিক আছে, তাহলে সমান কাইনেটিক এনার্জি কত বলেছে 100 জুল। তাহলে 100 সমান কত হাফ ইন্টু এম মানে হচ্ছে ভর, বস্তুর ভর কত বলেছে 2 কেজি, 2 ইন্টু ভি স্কোয়ার। এখানে দেখো 2 আর এখানে 2 কেটে গেল, আমাদের এই 2 কেটে গেল, তাহলে আমাদের কি পড়ে রইলো না ভি স্কোয়ার সমান 100 পড়ে রইলো। তাহলে ভি সমান কি √100 সমান
10 মিটার পার সেকেন্ড। তাহলে বস্তুটির বেগ কত হবে? 10 মিটার পার সেকেন্ড। অপশন 1 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছ? 33 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখবো। 33 নম্বর প্রশ্নটা বলেছে, প্রজাতির জনসংখ্যা স্থিতিশীল করার জন্য, মানে জনসংখ্যাকে স্থিতিশীল করার জন্য কোন প্রক্রিয়াটি দায়ী? রিপ্রোডাকশন। অপশন 1 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? রিপ্রোডাকশন যদি না হয় তাহলে কি হবে? জনসংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে, তাহলে স্থিতিশীল সেটি থাকবে না। তাহলে স্থিতিশীল রাখার জন্য আমাদের কি করতে হবে? না রিপ্রোডাকশন, ঠিক আছে, বা প্রজনন আমাদের করতে হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, 35 নম্বর তারপরে আমাদের প্রশ্নটা কি বলেছে, না কোন শর্তে কোনো বস্তুর স্থানচ্যুতি বা ডিসপ্লেসমেন্ট শূন্য হবে? আচ্ছা, ডিসপ্লেসমেন্ট মানে কি? ধরো, ঠিক আছে, আমি এই এ বিন্দু থেকে এই বি বিন্দুতে গেলাম, আমি এইরকম ভাবে সোজাও যেতে পারি, আমি এরকম ব্যাঁকা ব্যাঁকা ভাবে যেতে পারি। তো এই ব্যাঁকা ব্যাঁকা ভাবে যদি যাই, সেই দূরত্বটা আমার কি হয়ে যাবে? এটা ডিস্টেন্স হয়ে যাবে। ঠিক আছে? আর সরণ বা ডিসপ্লেসমেন্ট কি হয়ে যাবে? এ থেকে বি বিন্দুতে সরল রেখার দূরত্বটা আছে, ঠিক আছে, সব থেকে সোজা যে রাস্তাটা আছে সেইটি আমার কি হয়ে যাবে? না এর হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্ট কখন শূন্য হবে? না আমাদের প্রথম, এটা এ আমাদের কি প্রাথমিক স্থান, আর বি আমাদের কি না অন্তিম স্থান। ঠিক আছে? এই প্রাথমিক স্থান আর অন্তিম স্থানের মধ্যে দূরত্বটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। ধরো আমি এ থেকে বি তে গেলাম, এ থেকে বি তে গেলাম, তারপর আবার বি থেকে এ তে আমি ফিরে চলে এলাম, মানে আমি আবার এই অবস্থানেই চলে এলাম। তাহলে আমার প্রাথমিক জায়গা এ তেই ছিল, আবার বি আমার কি না অন্তিম জায়গা সেটিও আমার বি তে হয়ে গেল। তাহলে আমি যেখান থেকে গিয়েছিলাম সেখানেই আবার ফিরে এলাম। সেই ক্ষেত্রে আমার ডিসপ্লেসমেন্ট শূন্য হবে। ঠিক আছে? তাহলে ডিসপ্লেসমেন্ট কোন শর্তে বস্তুর স্থানচ্যুতি বা ডিসপ্লেসমেন্ট শূন্য হবে? আর প্রাথমিক ও চূড়ান্ত অবস্থান যদি একই হয়, হ্যাঁ এইটা আমাদের ঠিক অপশন 1 রাইট। তাহলে প্রাথমিক ও চূড়ান্ত অবস্থান যদি একই হয়, প্রাথমিক ও চূড়ান্ত অবস্থান একই হয়, তখন আমাদের এই ডিসপ্লেসমেন্ট শূন্য হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর আমাদের 50 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখবো। 50 নম্বর প্রশ্নটা বলেছে যে দ্য লেন্থ অফ এ কন্ডাক্টর ইজ ট্রিপল, কিপিং দ্য আদার ফ্যাক্টর সেম, দ্য রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর উইল বি। তাহলে আচ্ছা বলেছে কি, অন্যান্য সব কিছু অপরিবর্তিত রেখে যদি কোনো পরিবাহকের দৈর্ঘ্যকে 3 গুণ করা হয় তবে তার রোধ কত হবে? দেখো, তো এইখান থেকে আমরা কি জানি না রোধ কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে? না আমরা সূত্র জানি কি, না আর সমান হচ্ছে কি রো এল বাই এ। ঠিক আছে? এখানে রোটা আমাদের কি না রেজিস্টিভিটি, এটা কি না প্রত্যেকটা মেটেরিয়ালের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। ঠিক আছে? ধরো আমি লোহা নিলাম, লোহার মেটেরিয়াল, লোহার এই রো বা রেজিস্টিভিটি এক ধরনের হবে। আচ্ছা, আমি যদি তামা নিলাম, তামার ক্ষেত্রে রেজিস্টিভিটি এক ধরনের হবে। ঠিক আছে? আচ্ছা, এলটা আবার কি, আমার এখানে হচ্ছে লেন্থ, এই যে আমরা যে তারটা বা পরিবাহকটা নেবো, সেই পরিবাহকটার হচ্ছে লেন্থ, মানে হচ্ছে কি আমার দৈর্ঘ্যটা। ঠিক আছে? আচ্ছা, এ মানে আমার কি, ধরো তার একটা তার রয়েছে, তারের যে ক্রস সেকশন বা এই যে এই ক্রস সেকশন এরিয়াটা রয়েছে, এটাকে আমরা কি বলি না এ, বা ক্রস সেকশন এরিয়া। ঠিক আছে? এরিয়া অফ ক্রস সেকশন। আচ্ছা, তাহলে এটা আমার কিসে কিসে, এই রোধটা আমাদের কিসে কিসে ডিপেন্ড করছে? রোধ তো সব ক্ষেত্রেই এক থাকবে। ঠিক আছে? মানে যদি আমার তামার তার নেই, ঠিক আছে, তামার তারটাকে সরু করি, মোটা করি, লম্বা করি, ছোট করি, সব ক্ষেত্রেই আমাদের রো কি সেম থাকবে। তাহলে আমাদের আর কিসের সঙ্গে সমানুপাতিক হবে? আর প্রথমে সমানুপাতিক হবে আমার এল এর সঙ্গে। ঠিক আছে? এল এর সঙ্গে সরল সমানুপাতিক হবে। আর আমাদের আরটা কি না ব্যস্ত সমানুপাতিক হবে কিসের সঙ্গে? না এরিয়ার সঙ্গে। তার মানে কি, যদি আমরা যদি আমরা লেন্থকে যদি আমরা বাড়াই, ঠিক আছে, লেন্থকে যদি আমরা বাড়াই তাহলে কি হবে? আমার রোধও কি হবে? বাড়বে। আচ্ছা, তারপর আমার লেন্থকে যদি আমরা কমাই বা দৈর্ঘ্য যদি কমাই তাহলে আমাদের রোধও কমবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি বা এরিয়া অফ ক্রস সেকশন, এটাকে এরিয়া অফ ক্রস সেকশনকে যদি আমরা বড় করি, এরিয়া অফ ক্রস সেকশন যদি আমরা বড় করি, তাহলে আমার রোধ কি হয়ে যাবে? রোধ কমে যাবে। আর এরিয়া অফ ক্রস সেকশনকে যদি আমরা, ঠিক আছে, কমাই, তাহলে আমাদের রোধ কি হয়ে যাবে? না বেড়ে যাবে। বুঝতে পেরেছো? তো এইরকম ভাবে আমাদের কি বলেছে না, প্রথমেই বলেছে কি এটা রোধ আর লেন্থের সঙ্গে আমার সম্পর্ক চেয়েছে। তাহলে রোধ আমার কিসের সঙ্গে সমানুপাতিক? এল এর সঙ্গে সরল সমানুপাতিক। তাহলে রোধটাকে আমার কত বলতে, লেন্থটাকে 3 গুণ করা হয়েছে, এটাকে 3L হয়ে গেছে। আমাদের রোধটাও কত হয়ে যাবে? 3L হয়ে যাবে। ঠিক আছে? তাহলে রোধটা আমাদের ট্রিপল হয়ে যাবে। অপশন 2 আমাদের রাইট অ্যান্সার হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের প্রশ্নটা আমরা দেখবো। পরের প্রশ্নটা আমাদের কি বলেছে? 55 নম্বর প্রশ্ন। দ্য অ্যাটমিক রেডিয়াস অফ হাইড্রোজেন অ্যাটম ইজ, হাইড্রোজেন পরমাণুর অ্যাটমিক রেডিয়াস কত হয়? হাইড্রোজেন পরমাণুর অ্যাটমিক রেডিয়াস হয় 10⁻⁻10 মিটার। ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের প্রশ্নটা কি বলেছে না, চুনাপাথর উত্তাপে পোড়ালে কুইক লাইমে রূপান্তরিত হয়, এটি কোন ধরনের বিক্রিয়া? দেখো, বলেছে কিনা চুনাপাথরকে উত্তাপে পোড়ালে, তাহলে চুনাপাথরের আমাদের সংকেত কি? না চুনাপাথর বা হচ্ছে আমাদের লাইমস্টোন, এর আমাদের সংকেত কি হয়? না CaCO3। ঠিক আছে? তো এটাকে আমাদের কি বলি না লাইমস্টোন
বা চুনাপাথর। ঠিক আছে, এটাকে নাম কি, এটাকে নাম কি, এটা কি নামে পরিচিত না ক্যালসিয়াম কার্বনেট। এটিকে আমরা কি করি উত্তাপে পোড়াচ্ছি, মানে আমরা হিট দিচ্ছি। হিট দিলে কি তৈরি হবে, এটা না তৈরি হবে আমাদের হচ্ছে CaO, মানে হচ্ছে আমাদের কি না ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড তৈরি হচ্ছে, আর কি তৈরি হচ্ছে CO2, বা এই ক্যালসিয়াম অক্সাইডকে আমরা কি বলি না কুইক লাইম বলি। ঠিক আছে, আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করছে। ঠিক আছে, তো এটি কি ধরনের বিক্রিয়া, দেখো একটা এখানে CaCO3 বা আমাদের হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এইটা একটা পুরো যৌগ ছিল, এটা ভেঙে আমাদের দুটো আলাদা আলাদা যৌগ তৈরি হলো। এটাকেই আমরা কি বলি, ডিসপ্লেসমেন্ট রিয়াকশন বলি। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলি না, এটাকে আমরা বলি হচ্ছে ডিকম্পোজিশন রিয়াকশন। তো হচ্ছে ডিকম্পোজিশন রিয়াকশন হচ্ছে সরি ডিসপ্লেসমেন্ট বা স্থানচ্যুত বিক্রিয়া। তাহলে আমাদের অপশন 3 রাইট আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে আমাদের প্রশ্নটা কি বলেছে 62 নম্বর, না বিদ্যুৎ প্রবাহিত বৃত্তাকার তারে চৌম্বক ক্ষেত্রের তীব্রতা কোথায় সর্বাধিক হয়। ঠিক আছে, এইবার দেখো, দেখো বলেছে কি না বিদ্যুৎ প্রবাহিত বৃত্তাকার তারে চৌম্বক ক্ষেত্রের তীব্রতা কোথায় সর্বাধিক। এটা আমার কি জানতে চেয়েছে, না এই প্রশ্নটা আমাকে জানতে চেয়েছেন একটা সোজা একটা তারের মধ্যে একটা কি গোলাকার তার আছে, তো এই গোলাকার তারের মধ্যে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, ঠিক আছে, তো গোলাকার তারের মধ্যে কি না যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে কি বিদ্যুৎ প্রবাহের ফলে যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হবে, সেই চৌম্বক ক্ষেত্রের তীব্রতা বা মানে হচ্ছে বা ফোর্সটা সব থেকে বেশি আমার কোথায় হবে। ঠিক আছে, এবার দেখো এটাকে আমরা স্টেপে স্টেপে আমরা বুঝবো। ঠিক আছে, প্রথমে ধরো একটা সোজা তার আছে। ঠিক আছে, ধরো একটা সোজা তার আছে, এই সোজা তারের মধ্যে যদি কারেন্ট প্রবাহিত হয়, কি না কারেন্ট প্রবাহিত হয়। ঠিক আছে, তো কারেন্ট প্রবাহিত হলে কি হয়, দেখো আমরা জেনেছি কি না কোনো বিদ্যুৎ পরিবাহী তারের মধ্যে যদি কারেন্ট প্রবাহিত হয়, তাহলে তার মধ্যে এই বিদ্যুৎ পরিবাহীটির চারপাশে কি না চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। ঠিক আছে, তো এই চৌম্বক ক্ষেত্রটা তৈরি হবে, এবার কোন দিকে তৈরি হবে, না আমরা এটা কি জানি না রাইট হ্যান্ড রুল অনুযায়ী কি জানি না, যদি আমরা এই পরিবাহীটিকে আমরা আমাদের ডান হাত দিয়ে ধরি, ঠিক আছে, তো ডান হাতের বুড়ো আঙুলটাকে আমরা কোন দিকে রাখবো, ডান হাতের বুড়ো আঙুলটাকে আমরা রাখবো হচ্ছে যেদিকে কারেন্ট যাচ্ছে সেই দিকে রাখবো। যদি কারেন্ট যেদিকে যাচ্ছে সেদিকে রাখি, তাহলে আমাদের বাকি আঙুলগুলো যেদিকে থাকবে না চৌম্বক ক্ষেত্রটাও সেই দিকে তৈরি হবে, মানে হচ্ছে আমাদের এই দিকে আমাদের তৈরি হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে দেখো আমাদের এবার এই যে লম্বা তারটি আছে, এটিকে আমরা ধরো গোলাকার একটা তারে পরিণত করে নিলাম। এই দেখো এখানে গোলাকার তার আছে, তো এরকম আমরা একটা গোলাকার একটা তারে পরিণত করে নিলাম। তাহলে গোলাকার তারে আমাদের পরিণত করে নিলে কি হবে, যখন এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে এরকম ভাবে, তাহলে এটাকে যদি আমরা কারেন্টের দিকে যদি আমরা আমাদের ডান হাতটা ধরি, তাহলে বুড়ো আঙুলটা কারেন্টের দিক যেদিকে যাচ্ছে সেদিকে আমরা যদি ধরি, তাহলে কি হবে না এরকম ভাবে কারেন্ট গুলো কোথায় তৈরি হবে, না এরকম ভাবে তৈরি হবে। ঠিক আছে, এই দিক থেকে এইদিকে প্রবাহিত হবে, সেরকম ভাবে এই সব জায়গা দিয়েই তো যাচ্ছে। তাহলে আমাদের কি বিদ্যুৎ পরিবাহীগুলো সব জায়গাতে এরকম ভাবে কারেন্ট এরকম ভাবে চৌম্বক ক্ষেত্র আমাদের তৈরি হচ্ছে। ঠিক আছে, দেখো এখানে এরকম দেখা যাচ্ছে এগুলো চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। আর ধরো প্রত্যেকটা যে ছোট ছোট পার্টে তৈরি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, সেই চৌম্বক ক্ষেত্র এইখানের পার্টটাও গিয়ে সেন্টারে মিলছে, এখানে পার্টটাও গিয়ে সেন্টারে মিলছে, এখানে পার্টটাও গিয়ে আমাদের সেন্টারে মিলছে, এখানে পার্টটাও গিয়ে সেন্টারে মিলছে। সব জায়গার যে চৌম্বক ক্ষেত্রগুলো আছে সেগুলো এসে আমাদের কোথায় না সেন্টারে মিলছে। এটা ঠিক আছে, দেখো সেন্টারে মিলছে। তাহলে আমাদের সেই জন্য কি না স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড আমাদের কোথায় হবে, না আমাদের হচ্ছে সেই বৃত্তাকার বর্তনীটির আমাদের মধ্যখানে হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম এট দা সেন্টার, কেন্দ্রে আমাদের সর্বাধিক হবে। বুঝতে পেরেছো? তাহলে কি না ইন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর লুপ, ইন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর লুপ, মানে একটা লুপ যদি কারেন্ট পরিবহন করে, তাহলে কি হবে, দ্য ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড তার মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে ইজ ম্যাক্সিমাম এট দা সেন্টার, সেটা কি হবে সবসময় সেন্টার বা কেন্দ্রে সব থেকে বেশি হবে। বুঝতে পেরেছো? তো এইটা কি না একটাই লুপ। এবার ধরো আমরা যেরকম এই একটা লুপ, ঠিক আছে, এরকম একটা লুপ, এরকম ভাবে যদি আমরা আরো অনেকগুলো লুপ তৈরি করি, ঠিক আছে, আমরা যদি এরকম ভাবে আরো অনেকগুলো লুপ তৈরি করি, ঠিক আছে, তখন সেটি কি হয়ে যাবে, তখন সেটিকে আমরা কি বলবো, তখন সেটি হয়ে যাবে আমাদের সলিনয়েড। ঠিক আছে, তখন সেটিকে আমাদের কি হয়ে যাবে সলিনয়েড, সেটিকে আমরা কি বলবো সলিনয়েড। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আমাদের 70 নম্বর প্রশ্নটা কি বলেছে সেটি দেখবো। 70 নম্বরের মতো প্রশ্নটা কি বলেছে, না কোন জীবের খাদ্য ভ্যাকিউলে গঠিত খাদ্য সরল খাদ্যে ভেঙে সাইটোপ্লাজমে ছড়িয়ে পড়ে। কোন জীবের খাদ্য ভ্যাকিউলে জটিল খাদ্য সরল পদার্থে ভেঙে সাইটোপ্লাজমে ছড়িয়ে পড়ে। অ্যান্সার কি হয়ে যাবে আমাদের অপশন এ অ্যামিবা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, কারণ কি করে না অ্যামিবা কি না অ্যামিবা হচ্ছে এটাকে, এটি আমাদের অ্যামিবা। তো অ্যামিবা কি আমাদের না একটি আমাদের এককোষী জীব। এটি কি করে খাদ্য গ্রহণ করে কোন প্রসেসে না ফ্যাগোসাইটোসিস,
ফ্যাগোসাইটোসিস মানে কোন প্রক্রিয়াটাকে বলছে? এই দেখো এখানে এরকম ভাবে এদের কি না ক্ষণপদ এগুলোকে বলি আমরা, ঠিক আছে? ক্ষণপদগুলোর মাধ্যমে কি না এরকম ভাবে খাবারটাকে তাদের শরীরের মধ্যে নিয়ে নেয়। তো শরীরের মধ্যে নিয়ে নেওয়ার প্রসেসটাকে আমরা কি বলি না ফ্যাগোসাইটোসিস। তো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা খাদ্য গ্রহণ করলো, তারপরে খাদ্যকে ঘিরে এর একটা যে ভ্যাকিউল তৈরি করলো, এই দেখো একটা ভ্যাকিউল তৈরি করলো বা ফাঁকা স্থান তৈরি করলো। তো এই ভ্যাকিউলে কি হয় না জটিল খাদ্য, খাদ্যের মধ্যে যে জটিল খাদ্যগুলো আছে সেগুলো কি ভেঙে সরল খাদ্যে পরিণত হয়। তারপরে সেই সরল খাদ্য এই যে সাইটোপ্লাজমটা রয়েছে বা কোষের মধ্যে যে তরলটা রয়েছে তার মধ্যে মিশে যায়, ঠিক আছে? আর বাকি যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো বাইরে আবার ডিফিউজ হয়ে যায়, ঠিক আছে? তাহলে ভ্যাকুয়ালে যদি সরল খাদ্য ভেঙে সাইটোপ্লাজমে ছড়িয়ে পড়ে কার না অ্যামিবার। বুঝতে পেরেছো? আচ্ছা, আমাদের পরের প্রশ্নটা কি বলেছে? ৭২ নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখবো। ৭২ নম্বর প্রশ্নটা বলেছে, ইন হুইচ অর্গানিজম ডাজ সেল ডিভিশন অর ফিশন লিড টু দ্য ক্রিয়েশন অফ এ নিউ ইন্ডিভিজুয়াল? কোন জীবের ক্ষেত্রে কোষ বিভাজন বা বিভাজনের মাধ্যমে নতুন জীব সৃষ্টি হয়? ঠিক আছে, কোষ বিভাজনের মাধ্যমে কিসে হয়? ঠিক আছে, কোষ বিভাজনের মধ্যে মেনলি কি এককোষী জীবেদের মধ্যে কোষ বিভাজনে হয়, ঠিক আছে? ইউনিসেলুলার অর্গানিজম বা এককোষী জীবের ক্ষেত্রে। বুঝতে পেরেছো? ৭৩ নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, নিচের কোন যৌগটি অ্যান্টাসিড তৈরি করতে ব্যবহৃত হয়? তো অ্যান্টাসিড কিসের জন্য ব্যবহৃত হয়? ধরো তোমার অম্বল হয়ে গেছে, ঠিক আছে? অম্বল হয়ে গেছে মানে কি তোমার লিভারে হচ্ছে আমাদের পাকস্থলীর মধ্যে কি হয়েছে না অ্যাসিড বা HCl অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে। তো সেই অ্যাসিডটাকে আমাদের প্রশমিত করতে হবে বা নিউট্রাল করতে হবে। তাহলে সেই নিউট্রাল করার জন্য আমরা কি খাবো? আমরা একটা রিয়াকশন জানি কি না অ্যাসিড যদি বেসের সঙ্গে বেস বা ক্ষারের সঙ্গে যদি বিক্রিয়া করে তাহলে কি তৈরি করে না লবণ বা সল্ট প্লাস ওয়াটার, জল তৈরি করে। তাহলে আমাদের এখানে কি না অ্যাসিড আমাদের কি আছে পেটের মধ্যে কি না HCl অ্যাসিড আছে। এখানে বেস আমরা কোনটা দেবো? বেস আমরা ব্যবহার করি কি না NaHCO3, ঠিক আছে? বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, কি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এটা দিলে কি তৈরি হবে না আমাদের এখানে NaCl আমাদের লবণ তৈরি হবে প্লাস H2O জল তৈরি হবে। বুঝতে পেরেছো? তাহলে হচ্ছে কি আর CO2 কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের যৌগটি অ্যান্টাসিড তৈরি করতে ব্যবহৃত হয় কি না আমাদের হয়ে যাবে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, অপশন 4 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? এর ফলে কি না এই সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আমরা যদি খাই আমাদের যখন অম্বল করবে তখন এই অ্যাসিডটাকে আমরা কি প্রশমিত করে দেবে। এর ফলে কি না আমাদের এই অম্বল ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আমাদের পরের প্রশ্নটা কি বলেছে না শরীরের এক অংশ থেকে অন্য অংশে বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে তথ্য পরিবহন করে এমন বিশেষায়িত কোষ কোনটি? এমন বিশেষায়িত কোষ হচ্ছে আমাদের কি নিউরন, ঠিক আছে? আর এই নিউক্লিয়াস ডেনড্রাইট অ্যাক্সন এগুলো সব কি আমাদের এই নিউরনেরই পার্ট একটা, ঠিক আছে? এই দেখো নিউরনের প্রথমে কি হয় না এই যে ডেনড্রাইট, এই যে শাখা প্রশাখাগুলো দেখতে পাচ্ছ ডেনড্রাইট প্রথমে কি না এই ডেনড্রাইট হচ্ছে না এই সংকেতটাকে গ্রহণ করে, তারপরে সংকেত গ্রহণ করার পরে সেটিকে আমাদের সেল বডিতে ট্রান্সফার করে, সেল বডিতে ট্রান্সফার করার পরে সেল বডি সেটাকে প্রক্রিয়া করে প্রসেস করে, তারপরে আমাদের হচ্ছে অ্যাকশন, এই অ্যাকশন হচ্ছে কি না এই অ্যাকশনের তথ্যটাকে বহন করে, তারপরে সেই তথ্যটা আবার হচ্ছে কি না আবার ডেনড্রাইটের মাধ্যমে পরের স্নায়ুকোষে পৌঁছে যায়। বুঝতে পেরেছো? তাহলে কি না আমাদের এই নিউরন আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের কোন বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে তথ্য পরিবহন করে এমন বিশেষিত কোষ কোনটি? আমাদের নিউরন, ঠিক আছে? তো এই ছিল আমাদের কি না আজকের প্রশ্নগুলোর বিশ্লেষণ, ঠিক আছে? ভিডিওটা একটু বড় হয়েছে কিন্তু তোমরা এখান থেকে এত পরিমাণ তথ্য জানতে পেরেছো যেগুলো কি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? তা নোট করতে থাকো আর ডেলি আমাদের ভিডিও দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।